আজ পয়লা ডিসেম্বর 2025 সোমবার নতুন আঙ্গিকে ঝটপট 10টা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি 10টা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। প্রবল বিতর্কের মাঝেই এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 4 নভেম্বর থেকে এসআইআর চলছে বাংলাসহ মোট 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে গত কয়েকদিন ধরে প্রবল বিতর্ক হয়েছে, নানা অভিযোগ উঠে এসেছে। তার মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এর আগে 27 অক্টোবর সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়েছিল যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি হবে, আর 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু গতকাল 30 নভেম্বর রবিবারের নোটিশে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনুমারেশন ফর্ম জমা এবং কমিশনের ওয়েবসাইটে সেটা আপলোড করতে হবে 11 ডিসেম্বরের মধ্যে। খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলবে 12 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, আর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। কমিশনে অভিযোগ জানানো যাবে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত। তালিকা খুঁটিয়ে দেখে চূড়ান্ত করে প্রকাশের জন্য কমিশনের অনুমতি নিতে হবে 10 ফেব্রুয়ারির মধ্যে। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। শিলিগুড়িতে সেলিম মীনাক্ষী জল জমি জঙ্গলের সমস্যাকে হাতিয়ার করে কর্পোরেট ধাঁচে প্রচার এবার সিপিএমের। রবিবার শিলিগুড়ির টিকিয়াপাড়ায় বাংলা বাঁচাও যাত্রা সমাবেশ থেকে উত্তরবঙ্গের জল জমি জঙ্গল জীবন বাঁচানোর খসড়া ঘোষণাপত্র উত্তরপত্র প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই উত্তরপত্রে কিউআর কোড স্ক্যান করে উত্তরের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ। পরবর্তীতে সেই সমস্যাগুলো নিয়েও দল আন্দোলন করবে বলে জানানো হয়েছে। 2011 সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর গত 15 বছরে ক্রমশ রক্তক্ষরণ হয়েছে সিপিএমের। দলের বিধায়ক সংখ্যা কমতে কমতে একেবারে শূন্যে এসে ঠেকেছে। রাজ্য থেকে সাংসদও নেই। সভা সমিতিগুলোতে ভিড় হলেও ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটেনি। বামেরা আন্দোলন গড়ে তুললেও তার সুফল মিলছে না। দীর্ঘদিন থেকেই এর উত্তর খুঁজছে একসময়ে টানা 34 বছর রাজ্য শাসন করা দল সিপিআইএম। 26-এর ভোটের আগে নিজেদের অস্তিত্বের জানান দিতে তৃণমূলের নবজোয়ার এবং বিজেপির সংকল্প যাত্রার ধাঁচে রাজ্যের 11টা জেলায় জনসংযোগ যাত্রা শুরু করেছে সিপিএম। গাজলে সিএর মাধ্যমে নাগরিকত্ব, ধর্মীয় শরণার্থীদের সাহায্যের আশ্বাস বিজেপির। এসআইআর প্রক্রিয়ার দরুন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কিনা তাই নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থীরা। বর্তমানে গাজল বিধানসভা কেন্দ্রে যে পরিমাণ শরণার্থী, উদ্বাস্তু বা ধর্মীয় উৎপীড়নের কারণে ওপার বাংলা থেকে আসা মানুষজন রয়েছেন বলে জানা যাচ্ছে, তাদের অনেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। তবে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দিচ্ছে বিজেপি। সিএ ক্যাম্পে গিয়ে নাগরিকত্বের আবেদন করলেই তাদের সকলকেই নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত, একদিকে এসআইআর নিয়ে যেমন মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস, তেমনি অপরদিকে সিএ ক্যাম্প নিয়ে উদ্বাস্তু এবং শরণার্থীদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। গতকাল রবিবার গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মশালদিঘিতে একটা সিএ ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সাংসদ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গাজল 2 গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী, মণ্ডল সম্পাদক নিহার রঞ্জন মণ্ডল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি। ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছে বীরভূমের 5 জন পরিযায়ী শ্রমিকের। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম শেখ, মনিরুল ইসলাম, নূর আলম প্রায় 25 বছর ধরে ওড়িশার আগরপাড়ার পারকুন্দায় শ্রমিকের কাজ করছেন তারা। গতকাল বিকেলে হঠাৎই তাদের ওড়িশার আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয়, তারপর তাদের আটক করা হয়। জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাহমুদ মাদানি বলেছেন, দেশে সংখ্যালঘুরা ঠিকমতো ন্যায্য অধিকার পাচ্ছেন না, আর সেই অধিকার রক্ষা করা সরকারেরই দায়িত্ব। অন্যদিকে বিচার বিভাগের উপর সরকারি চাপও রয়েছে। তিনি অভিযোগ করেন এই বলে যে গত কয়েক বছরে বাবরি মসজিদ মামলাসহ 3 তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতের রায় দেখে মনে হয়েছে বিচার বিভাগের সিদ্ধান্তের উপর সরকারি চাপ রয়েছে। তার কথায়, সংবিধান সংখ্যালঘুদের যেসব অধিকার দিয়েছে, সাম্প্রতিক অনেক সিদ্ধান্ত সেই অধিকারকে খর্ব করেছে। জিহাদ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে মাদানি বলেছেন, জিহাদকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সংবাদ মাধ্যম এবং সরকার ইচ্ছাকৃতভাবে লাভ জিহাদ বা ল্যান্ড জিহাদের মতো শব্দ ব্যবহার করে একটা পবিত্র ধারণাকে বিকৃত করছে। তার কথায়, ধর্মীয় গ্রন্থে জিহাদ মানে অন্যের কল্যাণ এবং মঙ্গলের জন্য সংগ্রাম করা। তিনি বলেছেন, জিহাদ পবিত্র ছিল এবং থাকবে, নিপীড়ন হলে জিহাদ হবেই। তবে তিনি স্পষ্ট করে বলেন যে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো হিংসাকে প্রশ্রয় দেয় না এবং ভারতের মুসলমানরা সংবিধানের প্রতি অনুগত। সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। 1991 সালের উপাসনালয় আইন থাকা সত্ত্বেও বিভিন্ন মামলার চলমান প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, সব কোর্ট সুপ্রিম কোর্ট নয়। সুপ্রিম কোর্ট যদি সংবিধান রক্ষা করতে না পারে তাহলে তাকে সর্বোচ্চ বলা যাবে না। মাদানির মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি দলের এক বিধায়ক রামেশ্বর শর্মা বলেছেন, মাদানির মতো ব্যক্তিরা দেশের মুসলমানদের ভুল পথে চালিত করতে চাইছেন। তার অভিযোগ, মাদানির মন্তব্য সংবিধান বিরোধী এবং তিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। বিজেপি বিধায়ক আরও বলেছেন, এরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় আর আশা করে সুপ্রিম কোর্ট তাদের পুরস্কৃত করবে। দেশ এইসব বরদাস্ত করবে না। রামেশ্বর শর্মা সুপ্রিম কোর্টকে মাদানির মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মাদানির বক্তব্য এবং বিজেপির পাল্টা তোপ সব মিলিয়ে রাজনৈতিক মহল এখন সরগরম। সংখ্যালঘু অধিকার, আদালতের স্বাধীনতা এবং জিহাদ বিতর্কে উত্তেজনা আরও বাড়ছে তাই দেশ জুড়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা হলেও উন্নতির দিকে। গতকাল রবিবার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তায় সাড়াও দিয়েছেন। চিকিৎসক এবং বিএনপির নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। তবে তাঁরা বলেছেন, গত দুদিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বাংলাদেশ জানিয়েছে, হাসিনাকে ফেরত না পেলেও শুধু এই বিষয়টাকে ঘিরেই ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। রবিবার সেটা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য, ভারতের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। হাসিনা প্রসঙ্গে পাশাপাশি ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন এবং সীমান্ত সংক্রান্ত অন্য কূটনৈতিক বিষয়গুলোও যে রয়েছে সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তৌহিদ। রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় তৌহিদকে। সেই প্রসঙ্গে তিনি বলেন, যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় শুধুই একটা বিষয়ে আমাদের সম্পর্ক আটকে থাকবে না, কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সঙ্গেই রয়েছে, ভারতের সঙ্গেও আছে। আমাদের তিস্তার জল বলুন বা বর্ডার কিলিং বন্ধ করা বলুন, এগুলোও তো শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়ার পাশাপাশি থাকবে। একটা তো আরেকটার উপর নির্ভরশীল নয়, আমাদের ওই স্বার্থগুলো থেকেই যাবে। কাজেই আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে, কতদিন লাগবে আমরা জানি না।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে পোপের অবস্থান দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রজ্ঞাপূর্ণ। ফিলিস্তিন ইস্যুতে পোপ লিওর গৃহীত অবস্থানকে দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রজ্ঞাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গত বৃহস্পতিবার আঙ্কারায় ক্যাথলিক চার্চের প্রধানের সঙ্গে এক বৈঠকের শেষে তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে পোপের এই সফর বর্তমান বিশ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে পোপ লিওর বিচক্ষণ এবং দূরদর্শী অবস্থানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেছেন, বর্তমান বৈশ্বিক উত্তেজনা এবং অনিশ্চয়তার সময় তুরস্কে পোপের প্রথম বৈদেশিক সফর মানবতার উপকারে আসবে বলে আঙ্কারা প্রত্যাশা করে। 2026 সালের রমজান এবং ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। আগামী 2026 সালের রমজান মাসের জন্য মুসলমানদের মধ্যে ইতিমধ্যেই অপেক্ষা শুরু হয়েছে। বছর ঘুরে মাত্র কয়েক মাস বাকি থাকায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানতে আগ্রহী। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের জন্য রোজা এবং ঈদ উদযাপনের জন্য এই তারিখগুলো গুরুত্বপূর্ণ। জ্যোতির্বিদরা জানিয়েছেন, 2026 সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 19 ফেব্রুয়ারি। সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে 1447 হিজরি সনের রমজানের চাঁদ 17 ফেব্রুয়ারি আকাশে উঠবে, কিন্তু সেই দিন সূর্যাস্তের মাত্র 1 মিনিট পর চাঁদ অস্ত চলে যাবে, ফলে খালি চোখে সেটা দেখা যাবে না। তাই 18 ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে 19 ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, 20 মার্চ শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন হবে এবং একই দিন ঈদুল ফিতর পালিত হবে। 2026 সালে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এবং কুয়েতে রমজানের প্রথম কয়েকদিন প্রায় 12 ঘন্টা রোজা রাখতে হবে। রমজান মাস যত এগোবে রোজার সময় তত বাড়বে এবং শেষের দিকে এটা 13 ঘন্টা হয়ে যাবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী 18 ফেব্রুয়ারি বৈঠকে বসবে, যদিও তাদের নিজস্ব আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান এবং ঈদের ঘোষণা করার ইতিহাস রয়েছে। ভারত এবং বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান এবং ঈদ উদযাপনের প্রথা অনুসারে 2026 সালে বাংলাদেশের জন্য রমজানের প্রথম দিন 20 ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর 21 মার্চ হতে পারে। রমজানের মুসলমানদের জন্য এটা রোজা এবং ইবাদতের একটা গুরুত্বপূর্ণ সময়, তথ্যসূত্র আল আরাবিয়া। এক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যায় রাজধানী কলম্বো সহ দেশটার বহু অঞ্চল জলের তলায় তলিয়ে গিয়েছে। ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা 200-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। ধারণা করা হচ্ছে যে এই সংখ্যা আরও দীর্ঘ হবে, কারণ এখনও পর্যন্ত আরও 2 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটার সরকার। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান তেহরিক ইনসাফের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল বলেছেন, তারা আগামীকাল মঙ্গলবার 2রা ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা এবং দেশটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। গত শনিবার জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান তিনি বলেছেন, প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পেশোয়ারে পৌঁছেছেন। গতকাল রবিবার একটা সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন। দিল ইকবাল বলেছেন, বৈঠকে আদিয়ালা কারাগারের বাইরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবার পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের জন্য একটা সুস্পষ্ট কৌশলও থাকবে। তাদের বিরুদ্ধে নেওয়া যে কোনো বেআইনি পদক্ষেপের জবাব দেবে পিটিআই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে আলাপ হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সেটা তিনি খোলসা করেননি। ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রবিবার ডোনাল্ড ট্রাম্পের কাছে মাদুরোর সঙ্গে আলাপের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তখন তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে অবস্থান করছিলেন। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে
করতে চাই না, কিন্তু উত্তরটা হলো হ্যাঁ হয়েছে। একদম শেষে বলি, নতুন আঙ্গিকে ঝটপট 10টা খবরের আজকের পর্ব ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।